আজকে কোটিপতি। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেদিন আমি দেখেছি আমাদের সাংস্কৃতিক কর্মী এরা অনেকেই সংখ্যায় কম হলেও কিন্তু তাদের বয়সটা ছিল কঠিন। আর যারা ছিলেন আমাদের সদ্য পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর, অনেক তথ্য ভিত্তিক অনেক কথা বলে গেছেন, আমি আর ওইদিকে যাব না। আমরা দেখেছি এমপি মন্ত্রী হওয়ার জন্য লাইন দেওয়া ছিল, আমরা দেখেছি সংসদে গান গেয়ে। আমরা তো সংসদ তৈরি করি নাই। সেই মানবাধিকার সংগঠন থেকে আমি সেই ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন, মানবাধিকার কমিশন, হেগ, এই যে হল্যান্ডের হেগ, আন্তর্জাতিক আদালত এবং সেই জাতিসংঘের সামনে পর্যন্ত এই হাসিনা বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ১.৫ যুগ ধরে কাজ করে যাচ্ছি। আজকে যারা বলেন আমরা নির্বাচন করার জন্য এই খুনি হাসিনাকে বিদায় করে নাই, তারা শুধু ৩৬ আন্দোলন করেছি। সেই আন্দোলনে ইহা কোথায় এসেছে? আমরা জনগণকে, আমরা রাজপথে আমাদের জন্মে তারা নেমেছে। তাদের কথাই এই যে যদি বলা হয় যে এই দেশ তাদের ৩৬ দিনের আন্দোলনের ফসল, তারা গুরু দেখেছে, গুরুর ভাত দেখে নাই। খেলার মাঠে ১০ জন ফুটবল সুন্দর করে এনে তাদের হাতে দিয়ে দিল আর তারা মেসি হয়ে গেল। হায় মেসি! এই মেসির যদি তারেক রহমান এবং খালেদা জিয়া সেই অসুস্থ অবস্থায় সেই হসপিটাল থেকে বিবৃতি না দিতেন, তাহলে দেখতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল, সেটাই তাই প্রমাণ রেখে গেছে। কারণ তুফাইল আহমেদ কাওয়াকাদের শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে বলতেন যেদিন আমরা ক্ষমতাচ্যুত হব সেদিনই দেখবেন আপনারা ৩ লক্ষ যে লোকের লাশ পাওয়া যাবে পথে ঘাটে। কিন্তু সেই ধরনের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিবৃতি দিয়েছে সেই কথা মতো মানুষকে তারা সেই দলের সেই নীতি হাইয়েস্ট নীতি নির্ধারণের কথা তারা সম্মান করেছেন এবং কোথাও কোনো সহিংসতা ঘটে নাই এবং তারা মসজিদ মন্দির থেকে শুরু করে সবকিছু পাহারা দিয়ে বাংলাদেশকে খুব সুশৃঙ্খল করে রেখেছেন। আমরা যখন সদ্য সভায় উপস্থিত আছেন, তারা যেন আবারও আমরা যেন এক মিলিয়ে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, আমরা দেশের জনগণের সাথে জনগণের পাশে দাঁড়িয়ে দেশকে আবার রক্ষা করতে পারি, সেই জন্যই ইরফানুল হক নাহিদ ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ২৪-এর গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা। আসলে ২৪-এর গণঅভ্যুত্থানে তো সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিলই, তবে ২৪-এর বিপক্ষে সাংস্কৃতিক কর্মীদের অবস্থান ছিল খুব বেশি। আমি জানি না আমাদের দেশের সংস্কৃতিটা অন্যান্য যে পরিমণ্ডলে, যে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে যে সংস্কৃতি আছে তার বাইরের একটা রূপ আমরা এবার দেখেছি। অতীতে কিন্তু সেটা হয় নাই। আপনি মুক্তিযুদ্ধ বলেন, আপনি ৬৯ বলেন, আপনি ৫২ বলেন, আপনি ৯০ বলেন, সবসময় আমরা দেখেছি যে এদেশের মানুষের পক্ষে বিবেকের মধ্যে সিল মেরে দিয়েছে। তবে বিশ্বাস করি সাংস্কৃতিক কর্মীরা এদেশের মানুষের থেকে আলাদা কিছু নয়। আমরা সম্মিলিতভাবে যেগুলি বিশ্বাসটা ধারণ করি, সেই বিশ্বাসের একটা পার্ট হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা। তবে এখানে যারা সংস্কৃতি কর্মী আছেন প্রায় সবাই আমার পরিচিত। একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা কিন্তু কিছু কথা শুনবো। তিনি হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ডক্টর ফয়জুল হক স্যার। তিনি মালয়েশিয়া থেকে এসেছেন। আমরা তার কাছ থেকে ছোট করে সংক্ষিপ্ত আকারে কিছু শুনবো, কারণ আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে জাতির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছিলেন এবং ১৬ বছরই তার উপরে জুলুম করা হয়েছে, চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করানোর জন্য আওয়ামী লীগ অপেক্ষা করেছে, ঠিক তেমনি ভাবে এদেশের
অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেও জুলুম অত্যাচার করা হয়েছে। শাহবাগ তৈরি করে করা হয়েছে, অন্য সময় রঙ্গমঞ্চ করে তৈরি করা হয়েছে। এক বাইকে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত কেউ সুস্থ সংস্কৃতিতে এদেশে বেঁচে থাকতে পারতো না। আপনারা এই ট্রাভেল উদ্যোগে আগামী দিনে সেই ধরনের বক্তব্যই উপস্থাপন করবেন, যে বক্তব্যগুলো আমাদের দেশ গঠনে, জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখায়। আপনাদের সবার প্রতি অগ্রিম শুভেচ্ছা, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার ফয়জুল হক স্যারকে। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে আরো বেশি আরো বেশি সৌন্দর্য এবং ঐশ্বর্যমণ্ডিত করেছেন, আমাদের সকলের প্রিয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব কামাল উদ্দিন শহীদ স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আয়োজিত 24 আমি প্রথমে 24-এর গণঅভ্যুত্থানে যে সকল সাংস্কৃতিক কর্মী সহ যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের প্রতি আমার সমবেদনা এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেই দোয়া করি। দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক আলোচনা আমরা শুনেছি, আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। আমরা সাংস্কৃতিক কর্মীদের যে ভূমিকার কথা আমাদের বক্তারা এখানে আলোচনা করেছেন 24-এর সেটা হচ্ছে আমরা নিজেরাও এই আন্দোলনে ছিলাম, সাংবাদিক, আমরা যারা এখানে আমার অনেক সহকর্মী আছেন, এর বাইরেও অনেকে ছিলেন। আমরা দীর্ঘ 15-16 বছর সংগ্রাম করছি, বিভিন্নভাবে রাস্তায় করেছি, কখনো বিভিন্ন মিছিল মিটিং করছি, এবং সংস্কৃতি কর্মীরা 24-এর যে গণঅভ্যুত্থান, এটা আসলে আমাদের সবাই, বাংলাদেশের বেশিরভাগ মানুষের যারা ফেসিলিটি বা ধারণাকে ধারণ করেন তারা ছাড়া প্রত্যেকে আমরা এই আন্দোলনে শহীদ হয়েছি। কেউ আমরা রাস্তায় নেমেছি, কেউ হয়তো আমাদেরকে সমর্থন দিয়েছে, এভাবেই হয়। এবং সমর্থন সেভাবে ছিল বলেই আমরা এই আন্দোলনকে আমরা মানে সফলতার দিকে মানে নিয়ে যেতে পেরেছি, এবং বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছে। আমি যারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছে সাংস্কৃতিক কর্মী, তাদের প্রতি আমার নিশ্চয়, আপনারা জুলাই যোদ্ধা, সবাই মতো যারা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, অংশগ্রহণ সবাই জুলাই যোদ্ধা। তো আমি যেটা বলি, যে যেটা অনেক বক্তা বলেছেন, যে আমাদের দেশে আমরা দেখেছি যে সাংস্কৃতিক কর্মী যারা সিনেমা করেন, গান, কবিতা, সাহিত্য রচনা করেন বা অন্যান্য, এদেরকে যারা আমাদের সাংস্কৃতিক কর্মী বলি, তাদের বেশিরভাগই দেখা যায় একটু মানে আওয়ামীপন্থী, আমরা যেটা বলি আর কি, তাদেরকে আমরা আওয়ামীপন্থী বলি। এবং এর জন্য যে অনেকে বলেছেন যে এই যুদ্ধের সময় 24-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তাদেরকে দেখা যায় না, দেখা তো যায়নি, বরং তারা এই বেশিরভাগের পক্ষে অবস্থান নিয়েছে। এবং এক সময় দেখেন, এক সময় বাংলাদেশের সত্যিকার অর্থে যেটা বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, এদেশের মাটি এবং মানুষের যে সংস্কৃতি, সেটাকে ধারণ করা, যারা ধারণ করতে পারে, সে একজন চলচ্চিত্র কিন্তু এই আদর্শে কিন্তু পরে আপনার নিজেকে মানে এটাতে যোগদান করেছিলেন এবং অনেকেই ছিলেন। তো আমরা গাজী মাজারুল আমাদের নাম আসেন, তারা এখন আমাদের মাঝে নেই। তারা এবং এখানে সবাই কিন্তু দেখেন সাংস্কৃতিক মানে অঙ্গনে মানে একেবারে প্রথম সারি এবং মানে একেবারে মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কাজে পরবর্তী পর্যায়ে মানে এটা ছিল জাতীয় কিন্তু মানে এদেশের মাটি এবং মানুষের যে সংস্কৃতি, মানে ভিত্তিতে যে এদেশের যে নিজস্ব সংস্কৃতি, এদেশের মানুষের যে সংস্কৃতি, বেশিরভাগ মানুষ কিন্তু সেটাকে ধারণ করার জন্য যে ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতা আমরা বলি বা যারা নেতৃত্বে আছেন, আমরা তো ততটা দেখতে পাই না, এই আলোচনা এসেছে। এবং তারা দেখা যাচ্ছে বেশিরভাগ যাদেরকে আমরা ফেসিবাদ বলি, ফেসিবাদের মানে আপনার ধারক এবং বাহকদের হিসেবে পরিচিত, এবং তারা তাই করে থাকে। আচ্ছা, যাই হোক, সেটা লম্বা আলোচনা, আমি সেটা যাচ্ছি না। আমি বলতে চাই যে আজকে আমরা যে আলোচনা করছি, সেই আলোচনা আমরা দীর্ঘ আলোচনা, আমরা চাই যে আসলে পৃথিবীর চোখে শুনে যত বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সব জায়গায় কিন্তু সাংস্কৃতিক কর্মী এবং বলেন যারা ব্যক্তিগত তাদের ভূমিকা থাকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আমরা জানি, তার গানের কথা বলেন, তার কবিতার কথা বলেন,
তার সেই ব্রিটিশ আন্দোলনে সেটা অনুপ্রেরণার উৎস হয়েছিল। এবং শুধু গান বলেন, অনেকের মানে অভিনয় বলেন, সব দিক থেকে আমাদের এদেরকে আমাদের অনুপ্রেরণা দেয়। যারা যুদ্ধ করে তাদেরকে অনুপ্রেরণা দেয়। তাদের সংখ্যা হয়তো কম থাকে, কিন্তু তাদের অনুপ্রেরণার মাত্রা অনেক বেশি থাকে। কাজেই আমরা আজকে যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে বাংলাদেশে এই দেশেই সংস্কৃতি আমরা যেটা সবসময় বলি, আসলে এটা কি আমাদের এখানে তো আমাদের ধর্ম মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে আমাদের এখানে উপজাতীয়রা আছে, সবাই কিন্তু কিছু কিছু আলাদা সংস্কৃতি কতগুলি আচার আচরণ আছে, সেগুলোর মধ্যে কিন্তু কোনো এখানে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই। আমাদের সব মিলিয়ে কিন্তু আমাদের কতগুলো এই সংস্কৃতি, কিন্তু আমরা কিছু কিছু জিনিস পরিবর্তিত করে দীর্ঘদিন ধরে যেটা এখনো আছে, যদিও গত 1 বছর হলো তাদের নড়াচড়া একটু কম, যেহেতু তারা একটু এখন নানা ধরনের মানে সমস্যার মধ্যে আছে, কারণ তাদের বেশিরভাগই যুগের অবসান ঘটেছে। আপনি দেখেন তারা কিন্তু আমরা যে সংস্কৃতির কথা বলছি, এই সংস্কৃতি কিন্তু আমরা এখনো বাংলাদেশের মানুষের সত্যিকার সবার কাছে কিন্তু আপনার পৌঁছে দিতে পারিনি, যেটা সংস্কৃতি কর্মীরা পারবে এই কারণে যে এই দেশের বেশিরভাগ মানুষ যেটা ধারণ করতে চায় সেটা কিন্তু সংস্কৃতি কর্মীদের মধ্যে প্রভাবিত হয় না, কারণ ওই ফেসিলিটিরাই এখানে নেতৃত্বে আসলে অধিষ্ঠিত হয়েছে। কাজে আমাদের এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন করতে হবে, আমি সেই জায়গায় আপনারাই নেতৃত্ব দিবেন। তা আমরা চাই যে বাংলাদেশের নতুন যে অবস্থা তৈরি হয়েছে, যদিও 1 বছরে অনেক কিছু হচ্ছে, আমরা সেই আলোচনা যাব না। আমরা তো চাই বাংলাদেশটা বাংলাদেশের মানুষেরই থাকুক, এখানে আমাদের অনেক রকমের মানুষ আছে, আমরা সবাই একসাথে যাতে বসবাস করতে পারি। এই জন্য যে দীর্ঘ 16 বছর যে দেখেন, আপনি দেখেন গণতন্ত্র যদি না থাকে, দেশ যদি সুশৃঙ্খল অবস্থা বিরাজ না করে, পরিবেশ বিরাজ না করে, তাহলে সেখানে সংস্কৃতি তো বিকশিত হতে পারে এবং কোনো কিছু হয় না। আপনি দেখেন এই দেশে কোনো কিছু ছিল না, মুক্ত গণতন্ত্র ছিল না, কারণ সংস্কৃতি বিকাশের জন্য মুক্ত গণতন্ত্রের দরকার আছে। আপনার বিচার বিভাগের স্বাধীনতা ছিল, আমরা কাউকে ভিন্ন ভাবে কোনো কাউকে আমরা মানে এখানে কোনো স্পেস ছিল না। তো এই যে একটা শাসনযোগ্য অবস্থার মধ্যে আমরা 16 বছর যারা কাটিয়েছি এবং এখন পর্যন্ত বেঁচে আছি, তারা তো ঠিক অবস্থার মধ্যে দিয়ে আমরা এই সময়টা এই কালকে অতিক্রম করে আমরা সবাই জানি। এবং যারা আমাদের আজকে অনেকে নানা কথা বলেন, তারপরে আমি বলবো এই কথা যে 24-এর যে অভ্যুত্থান কিন্তু মনে করেন বিষয়টা এমন না যে 34 দিনে হয়ে গেছে তা না, কিন্তু এটা একটা ক্লাইম্যাক্স। আসলে 16 বছর ধরে আন্দোলনটা হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেছে, সাংবাদিকরা করছে, অন্যান্যরা করছে, রাজনীতিকরা করেছে, এবং অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে, তারা তো এই আন্দোলনই ছিল, বেশিরভাগই আন্দোলনই ছিল। তো কাজে আসলে সবাইকে নিয়ে এই আন্দোলনটা হয়েছে। এবং এটা বছর যে বাংলাদেশ যে একটা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ, গণতন্ত্রকে একেবারে দুর্নিশ্বাস করে দিয়েছে, অবনতি দেওয়া হয়েছে বেসিক জায়গায়, বেসিক জায়গাটাকে বড় করতে কন্ট্রাডিকশন না হয়, এটাই বাংলাদেশের মানুষ মনে হয়। সেটা সার্বজনীনতার প্রশ্নে, সেটা মনে করেন গণতন্ত্রকে পুনরায় ট্র্যাকে তোলার প্রশ্নে, এটা নির্বাচন হওয়া অবশ্যই দরকার, এটা গণতান্ত্রিক সরকার তো দরকার। এবং সেখানে আমি মনে করি না যে এখানে বড় ধরনের যুদ্ধ হয়ে যাওয়া, তাহলে কি ফেসিলিটি কিন্তু আবার সেই সুযোগ তৈরি হবে। তবে এই ব্যাপারে তারা রাজনৈতিক দলগুলি আছে, তারা নিশ্চয় ভালো বোঝার কারণে সেটা করবেন। ফেসিলিটি যদি কোনো না কোনোভাবে আবার গণতন্ত্রের কর্মী বলে কাউকে কিন্তু কোনো ব্যবস্থা নেই, এবং আবার এবার তো হবে একটা ভয়াবহ ব্যাপার। আমরা চাই বাংলাদেশ যে অসুস্থ ধারা ছিল, সেই অসুস্থ ধারা থেকে যে আমরা একটা সুযোগ পেলাম অনেক রক্তের বিনিময়ে, আমাদের জন্য বারবার রক্ত দিতে না হয়, দেশের মানুষ রক্ত দিতে না হয়, কারণ দেশের বয়স 13 থেকে 14 বছর হয়ে গেছে। 13-14 বছরে অনেক পৃথিবীর ইতিহাসে অনেক দেশ আছে তারা ধ্বংসস্তূপ থেকে যে কম সময় অনেক দূরে এগিয়ে গেছে। আপনার সাউথ কোরিয়ার কথা আপনারা অনেকে জানেন হয়তো, ইভেন জাপানও ধ্বংসের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে তারা আজকে যে জাপান, আপনার অনেক আগে থেকে জাপান হয়ে গেছে। এই মানুষের দেখেন
একসময় আমাদের মতো ছিল না, মানে যদি পাকিস্তান হতো, এখন এর সবগুলো কিন্তু এখন উপরে চলে গেছে, সিঙ্গাপুরের অবস্থা দেখেন। তো কাজেই আমরা আমাদের সব রকম ঠিক আছে, আমরা এই দেশটাকে সত্যিকার অর্থে ওই জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের যেটা দরকার জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যটা কতগুলি মিনিমাম, কতগুলি এজেন্ডার ভিত্তিতে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মত থাকবে, প্রচেষ্টার কোনো অসুবিধা নেই, এটা তো গণতন্ত্র শুরু। কিন্তু কতগুলি মৌলিক প্রশ্নে আমাদের মধ্যে যাতে বড় ধরনের আপনার বিভেদ সৃষ্টি না হয়, সে আবেদন আমি করবো আজকে এই জায়গায়, এই অবস্থা দাঁড়িয়ে। তো আমি চাইবো যে সংস্কৃতি কর্মীরা অতীতে ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দেন যে এদেশের মানুষের সত্যিকারের নিজস্ব সংস্কৃতি কোনটি, এদেশের মানুষের মনের ভিতরে যদি সংস্কৃতির যে ইয়েটা মানে ইনপুটগুলি আপনাকে মানে ঢুকিয়ে দিতে পারেন, তারা যদি আত্মস্থ হতে পারে, তাহলে কিন্তু সেটা কখনোই মুছে যাবে না। তাই এইটাই আপনারা আপনাদের গানের মাধ্যমে, আপনাদের চলচ্চিত্রের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আপনার কবিতার মাধ্যমে, সবকিছু চলচ্চিত্রের মাধ্যমে, তো এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখবো। আর এই অনুরোধ রাজনীতিক সবাই যারা আছেন, যারা এই দেশের নেতৃত্ব অতীতে দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, তারা নিশ্চয়ই এই ভূমিকা রাখবেন যাতে ফেসিবাদের মানে পুনরাবৃত্তি না ঘটে, পুনরুত্থান না হয়। তারা যাতে কোনো রকম, আপনি দেখেন একটা বিভিন্ন জায়গায় কিন্তু ফেসিবাদী সত্যি কিন্তু বসে আছে, কিন্তু তারা সুযোগের অপেক্ষা আছে। তাদেরকে সেই সুযোগ যদি দেন, তাহলে কিন্তু আমরা আবারও কিন্তু অনেক বিপর্যয়ের মধ্যে পড়বো। আমরা আসলে সত্যিকারের যে বাংলাদেশ এদেশে করতে চাই, সেই বাংলাদেশে করতে পারি একটি নির্বাচন, এদেশের একটি সত্যিকারের শক্তিশালী অর্থনীতি সহ একটি শক্তিশালী সাংস্কৃতিক যে বন্ধন, সেটাকে তৈরি করতে পারি। আমরা আপনাদের সবাইকে আমি শুভকামনা দিয়ে স্যারকে এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এবারে আমি আপনাদের কাছ থেকে একটি মিনিট সময় চেয়ে নিচ্ছি, তা হচ্ছে আজকের যিনি সভাপতি কাদের মনসুর ভাই, তার জন্য জোরে একটি করতালি চাচ্ছি আপনাদের কাছ থেকে। এবং কাদের মনসুর ভাই, আপনাকে আমি মাইকটি দিয়ে দিচ্ছি। এবার আপনি আপনার অনুভূতি যতটুকু সময়, সব অল্প সময় দেওয়া যায় সেটি করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসলে এখন বক্তব্য দেওয়ার কোনো পরিবেশ নাই, সবাই আমাদের দূরে গেছেন। যারা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষত বিভিন্ন সহ আমরা সাংবাদিক ভাইয়েরা এবং সম্প্রতি সবাইকে আজকে উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লাবের পক্ষ থেকে। আমরা এখন পুরস্কার বিতরণীতে চলে যাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাদের মনসুর ভাই, আমি একটু ছোট করে কয়েকজনের নাম না বললেই না, যারা আজকে পুরস্কার পাচ্ছেন। আমার ভীষণ প্রিয় একজন মানুষ, যার হাসির পাগল আমি, রোমানা আক্তার মুক্তি আপা, তিনি আজকে পুরস্কার পাচ্ছেন। খুব সুন্দর মিষ্টি হাসি, হাসলে যেন মুক্ত ঝরে, সত্যি কথা। আমি হচ্ছে মুক্তি আপার হাসির পাগল। যাই হোক, তিনি আমাদের মাঝে এসেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আরো আছেন ডন ভাই, আমাদের সকলের প্রিয় ডন ভাই। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘক্ষণ এখানে বসে থেকে বক্তব্য শুনেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পুরস্কার প্রদানে চলে যাচ্ছি। শুরুতে যিনি পুরস্কার পাচ্ছেন, জনপ্রিয় চিত্রনায়িকা রোমানা আক্তার মুক্তি। রোমানা ইসলাম মুক্তি, একটা মাইক্রোফোন কি দেওয়া যাবে? আমরা মুক্তি আবার কিছু অনুভূতি এখানে এসে একটি জোরে করতালি চাই মুক্তি আপার জন্য। রোমানা ইসলাম মুক্তি, জনপ্রিয় চিত্রনায়িকা এবং সুন্দর হাসির অধিকারী। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। ভালো লাগার বিশেষ কারণ হলো যে এখানে সব আমার আপন মানুষরা আছেন এবং সবাই পরিচিত মুখ। আর আমাকে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু এখানে এত ভালো ভালো বক্তা আছেন, ওনাদের কাছে আমি হচ্ছি মানে পুঁটি মাছ।
সো মানে আমাদের যে আছেন ট্রাভ স্টার অ্যাওয়ার্ডে আমাকে পুরস্কৃত করার জন্য এর সাথে যারা যারা সংযুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তিনি বাংলা চলচ্চিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আসলে বাংলা চলচ্চিত্রের একজন লিজেন্ড আমি বলবো। দন ভাই আপনার অনুভূতি যদি ব্যক্ত করতেন। আচ্ছা মামুন মিস্টার মনে হয় কি বলেন সবাইকে এখানে অনেক বক্তব্য শুনলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি ট্র্যাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ট্র্যাবের সংশ্লিষ্ট সব ভাই বোনদেরকে সবাইকে আবার ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। একটু কিন্তু গান গাবে পরে। অসংখ্য ধন্যবাদ জন ভাইকে। এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন নিঝুম রুমিনা, জনপ্রিয় চিত্রনায়িকা। তার পক্ষে দিচ্ছে অ্যাডভোকেট ফয়সাল। তিনি অসুস্থ থাকার কারণে আজকে উপস্থিত হতে পারেননি। আমরা তার আরোগ্য কামনা করছি, দ্রুত সুস্থ হয়ে উনি আবারও আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসবেন সেই আশা ব্যক্ত করছি। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনিও আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আমাদের সকলের প্রিয় জনপ্রিয় চলচ্চিত্র খলনায়ক শিবা শানু ভাই। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন শাহরিয়ার রাফাত, জনপ্রিয় গায়ক শাহরিয়ার রাফাত, বেস্ট ফোক সিঙ্গার, বেস্ট ফোক সিঙ্গার। আমরা কি দুই লাইন শুনতে পারবো? কথা অনুভূতির সময় করব এবং অনুভূতি এবং দুটি লাইন আমরা শুনতে চাই। অনেক দিনের পথ চলা এই ট্র্যাবের সাথে। ধন্যবাদ ট্র্যাব এবং সভাপতি আজকে যারা এই আয়োজনটি করেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা আজকে পুরস্কার পাচ্ছেন এবং বসে থেকে অনেক কিছু শুনলাম বিপ্লব সম্পর্কে, যা আমাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব পছন্দ করে। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। চাইলে প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। আমরা আসলে পুরো গানটাই শুনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আমাদের পুরস্কার প্রদানটি চালু রাখতে হবে। এবারে এই পুরস্কার পাচ্ছেন এরশাদ হাসান, জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। একটু দ্রুত চলে আসতে হবে মঞ্চের কাছাকাছি। এরশাদ হাসান। তারপর প্রস্তুত থাকবে রাশেদ মামুন রহমান, সাধারণ সম্পাদক অভিনয় শিল্পী সংঘ। পুরস্কার নিয়ে আসলে আমরা বলতে চাচ্ছি যে আপনারা সবাই থাকবেন, একটি গ্রুপ ফটো সেশন আছে আমাদের। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বেস্ট ডিরেক্টর, নাটক 10 টাকার প্রচার হচ্ছে গ্লোবাল টিভিতে, সকাল আহমেদ ভাই। আচ্ছা আসুক হ্যাঁ নেন এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মোহাম্মদ লিয়াকত আলী ভাই। লিয়াকত আলী ভাই আপনাকে বাইরে এই ওই পাশ থেকে পুরস্কার নিচ্ছেন লিয়াকত ভাই। এরপরে যিনি পুরস্কার গ্রহণ করবেন তিনি হচ্ছেন রাশেদ মামুন রহমান ভাই, সাধারণ সম্পাদক অভিনয় শিল্পী সংঘের। যারে আমরা রাশেদ মামুন অপু জানি, রাশেদ মামুন অপু, যাকে আমরা অপু ভাই বলে ডাকি, অপু ভাই বলে সম্বোধন করে থাকি। অপু ভাই আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
দাগিতে তো ফাটিয়ে দিয়েছেন একেবারে। অপু ভাই তো এবার দাগি দিয়ে একদম দাগ কেটে দিয়েছেন সকল দর্শকদের। ধন্যবাদ সবাইকে। আমি আগেই এসেছিলাম, একটু ব্রেক নিয়েছিলাম, নামাজের ব্রেক নিয়েছিলাম। তো ধন্যবাদ মঞ্চে যারা আছেন, যাদের কাছ থেকে, গুণী মানুষদের কাছ থেকে এই স্বীকৃতিটা দিলাম। আর যে কোনো স্বীকৃতি হচ্ছে এগিয়ে চলার জন্য, দৌড় দেওয়ার জন্য অনেক বড় একটা রসদ। ধন্যবাদ। মারিয়া শিমু অনুপস্থিত রয়েছেন। এরপরে আমি পরবর্তী পুরস্কারে চলে যাচ্ছি। সাইফুল হাফিজ খান, পরিচালক সিনেট ড্রামা পায়েল। সাইফুল হাফিজ খান, সাইফুল হাফিজ খান আপনি এসেছেন? এরপরে যিনি পুরস্কার পাবেন আমি তার নামটি ঘোষণা করছি। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন শাওন আশরাফ, মডেল ও অভিনেতা। শাওন আশরাফ, শাওন আশরাফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন জুলফিকার চঞ্চল, জনপ্রিয় অভিনেতা জুলফিকার চঞ্চল। আরো ওখানেই থাকেন। তারপরে প্রস্তুত থাকবে অভিনেতা রেজাউল রাজু, অভিনেতা রেজাউল রাজু। তারপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন হুমায়ুন কাবেরী, অভিনেতা, নাটক লাস্ট প্রোটেস্ট। আছেন? এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন পরিচালক, নাটক আপন ঘরে তালা, সূর্য দীপ্ত সূর্য। সূর্য দীপ্ত সূর্য পরিচালক। এরপরে প্রস্তুত থাকবেন আশিক বন্ধু, গীতিকার, বকুলপুর নাটকের টাইটেল সং। আশিক বন্ধুর সাথে আমরা সকাল ভাইকে চাচ্ছি, পরিচালক সকাল ভাই। সকাল ভাই আপনিও চলে আসুন মঞ্চে। আশিক বন্ধু, সকাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাটক ভাই বিয়ে করবে, কেন নিজে বিয়ে করবেন না? হ্যাঁ, নাকি ভাইয়ের নাম্বারের পরে আপনার নাম্বার আসবে? এরপরে প্রস্তুত থাকবে জনি হক, গীতিকার, মায়াজাল। জনি হক, জনি হক করছি। এরপরে পুরস্কার পাচ্ছেন পুষ্পেন রায়, পুষ্পেন রায়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে পুরস্কার পাচ্ছেন আলহাজ মোহাম্মদ হাফিজ মোল্লা। পুষ্পেন রায়। এরপর প্রস্তুত থাকবে আলহাজ মোহাম্মদ হাফিজ মোল্লা। হাফিজ মোল্লা। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ উল্লাহ প্রধান, মোহাম্মদ উল্লাহ প্রধান। আচ্ছা, কানুননাগারা আজকে উপস্থিত হতে পারেনি। এরপরে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ। হচ্ছেন মাওলানা এম এ কুদ্দুস, মাওলানা এম এ কুদ্দুস, মাওলানা এম এ কুদ্দুস। তারপরে যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন। এরপরে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন শাহিন, মোহাম্মদ মহিউদ্দিন শাহিন। তারপরে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। মুজিবুর রহমান, মুজিবুর রহমান আছেন আপনি? এরপরে পুরস্কার পাচ্ছেন মানিক হাসান, মানিক হাসান।
আপনি কি সাজান মোল্লা? না না না, মাইক আছে। যার নামকে আমি ঘোষণা করছি তিনি হচ্ছেন মোহাম্মদ কাউসার আহমেদ। মোহাম্মদ কাউসার আহমেদ। এবং যারা যারা পুরস্কার আমরা একটি কনভারসেশন করব এবং আমাদের আজকের প্রধান এবং দুজন বিশেষ অতিথি সম্মাননাটি তুলে দিচ্ছেন কামালউদ্দিন সবুজ স্যার, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক দেশ রূপান্তর। অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি মঞ্চে কামালউদ্দিন সবুজ স্যার এবং আরো একটি সম্মাননা রয়েছে আলমগীর সরকারের স্যারের জন্য সংগঠক ও সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন এবং আজকের প্রধানের অনুষ্ঠানে উদযাপন কমিটির পুরস্কার পেয়েছেন তাদেরকে অনুরোধ করব পেছনে চলে আসুন। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বলবেন, তাদের সাথে আমরা একটি ফটো সেশন করব। দুজনের জন্য জোরে একটি করতালি চাই। সাথে রয়েছেন ট্রাভেল সভাপতি কাদের মনসুর ভাই এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী যার গানে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে, যার গানে পার্শ্ববর্তী দেশের যে গানের মাধ্যমে গণঅভ্যুত্থানে 18 কোটি জনগণের অনুভূতি চলে আসে, দেশটা তোমার বাপের নাকি ছলা কলা। আমি ইফুর ভাইয়ের অনুভূতি এবং মৌসুমী আপুর অনুভূতি জানতে চাইছি। গানের স্রষ্টা এবং গানের শিল্পী দুজনে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা যে যোদ্ধাতে ছিলাম এখানে আমাদের দুটো কথা স্মরণ করতে হবে। মৌসুমীর সামনে আসো। যে সম্মান দিয়েছে এই ট্র্যাপ, আমি ধন্যবাদ। এটা পেলে কাজের উৎসাহ বাড়ে। তো আমরা গত বছরের 4 আগস্ট এই প্রেস ক্লাবের সামনে ছিলাম। আমি আমাদের গনি ভাই ছিলেন এবং আমাদের শ্রদ্ধেয় গাজী ভাই মারা গেছেন। হ্যাঁ, আপনারাও ছিলেন, সবাই ছিলেন, হ্যাঁ এনারা ছিলেন। তো ওই ঘটনা বলতে গেলে চোখে পানি চলে আসবে, প্রয়োজন নাই, আল্লাহ বাঁচায় দিয়েছে এবং আমাকে যে রক্ষা করছিলেন এনারা আগে আল্লাহ। এই ঘটনাটা ছিল গত বছর 4 আগস্ট, একদিন আগে। তো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছিল এখানে এসে আমাদেরকে গান করতে। তো তখন গাজী ভাই আমাদেরকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিল, তখন আমাদেরকে ভিতরে নিয়েছে, আশ্রয় দিয়েছিল। তো উনি আমাকে এখান থেকে কিভাবে পার করবে এই বিষয়টা খুব করুণ ছিল। গনি ভাইয়ের সময় ছিল, আমাকে নিয়ে বেশি টেনশন ছিল, কারণ ওদের একটা পরিকল্পনা ছিল মেরে ফেলার জন্য। আমার সাথে মুন্না ছিল, মিজান ছিল, রিপন ছিল, এরাও আমাকে নিয়ে খুব সংঘর্ষ করে গেছিল। আল্লাহ রহমানের রহিম, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি, এই আওয়াজটা নিতে পারছি। আর আমরা তখন থেকেই বলে আসছিলাম দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আমরা বলতে চাই আমাদের বাংলাদেশটা সবার বাংলাদেশ, আমরা সবাই এক মিলেমিশে বাংলাদেশকে করবো, এটাই আমার চেষ্টা এবং এই চেষ্টাটা থাকবে। আর আমার সহযোগিতা ছিল আমার মেয়ে, আমার আম্মাজান মৌসুমী, ও সাহস দিয়ে ভয়কে জয় করেছে ইনশাল্লাহ। ওর জন্য একটু তালি দিবেন, দোয়া করবেন। এবং আমার যে সহযোদ্ধা মুন্না আছে, এরা আছে, এরাও কিন্তু, আমরা কিন্তু 4টা থেকে কিন্তু 8টার সময় মুন্নার কথাতে কিন্তু কার্যক্রম হয়ে আমরা রাস্তায় আসছিলাম গ্রুপ ছবি, এবং আমি বলেছিলাম যে বিএনপি পার্টি অফিসের সামনে আমরা এটা করব এবং আমরা তাই করেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন যে এই বাজারটা জেগে আছি, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমরা কণ্ঠশিল্পী মৌসুমী আপার অনুভূতি জানবো এবং দুটি লাইন আমরা শুনতে চাই। শুভ সন্ধ্যা, সবাইকে আসসালামু আলাইকুম। পুরস্কার পাই বা সম্মান পাই, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো আমার গুরু ইফুল বাবুকে এবং সেই সাথে আমার পারিপার্শ্বিক বড় ভাইরা মুন্না ভাই, মিজান ভাই,
আরো আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে খুব সাপোর্ট করেছিল, সহযোগিতা করেছিল, যার কারণে আমি অনেক কিছুই বুঝতে পারি না। দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। অসংখ্য ধন্যবাদ। এই গানের